আমরা বিসমিল্লাহির রহমানির রহিম অধ্যায় 2। এখন আমি যেহেতু অধ্যায় অনেক দূর করে ফেলছি রিভিশন, এখন আমরা আস্তে আস্তে সৃজনশীলে যাব। প্রথম আমরা দ্বিতীয় অধ্যায় ধরব। প্রথম হচ্ছে সকল বোর্ড 2018। তোমাদের কাছে যাদের টেস্ট পেপার আছে তারা টেস্ট পেপার দেখবে, আর না থাকলে গাইডের অনুশীলনীটা দেখবা। সকল বোর্ড 2018-তে যে প্রশ্নটা আসছে এখানে বলে দেওয়া আছে, আমি বুঝাই দিব, তুমি বাসাতে করবা, সমস্যা থাকলে আমাকে ব্যাক করবো, আমি ওটা করে দিব। a ইকুয়াল টু এত, b ইকুয়াল টু এত এবং r ইকুয়াল টু এক্স কমা ওয়াই, যেন এক্স বিলংস টু এ, ওয়াই বিলংস টু বি এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1। দেখাও যে এ এবং বি পরস্পর নিঃছেদ সেট। নিঃছেদ সেট মানে কি? ফাঁকা সেট দেখাইতে বলছে। এখন এই যে নিঃছেদ সেট দেখাইতে হলে তুমি ইউনিয়ন নিবা না ইন্টারসেকশন নিবা? এখানে তো এ আর বি নিঃছেদ দিয়ে দেখাইতে বলছে, তাহলে তুমি ইন্টারসেকশন নিবা। প্রথমে লিখবা দেওয়া আছে ইকুয়ালটা তো বি ইকুয়ালটা তো, তারপর এ ইন্টারসেকশন বি। এটা যদি ফাঁকা সেট হয় তাহলে তুমি লিখে দিতে পারবা, অতএব এ ও বি পরস্পর নিঃছেদ সেট। নিঃছেদ সেট মানে কি সেট? ফাঁকা সেট। পি এ নির্ণয় করো। পি এ অর্থাৎ এর যে উপাদানগুলো আছে এখান থেকে পি এ নির্ণয় করতে বলছে। এ সেটের উপাদান এন হলে পি এর উপাদান সংখ্যা 2n-কে সমর্থন করে। এটা আমরা উদাহরণ থেকে মুখস্থ করাইছি 2 লাইন, ওই লাইনগুলো দিয়ে দিতে হবে। এরপরে বলছে আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমার এবং রেঞ্জ আর নির্ণয় করো। এখন প্রথমে তালিকা পদ্ধতি, প্রথমে লিখবা দেওয়া আছে এখানে তো এ এ লাগবে, দেওয়া আছে ইকুয়াল টু এত, আর ইকুয়াল টু এত। তারপরে প্রত্যেক এক্স বিলংস টু এ এর জন্য এক্স প্রত্যেকে এক্স বিলংস টু ওয়াই এর জন্য প্রথমে লিখবা দেওয়া আছে ইকুয়াল টু এত। তারপর লিখবা আর এর বর্ণিত সমীকরণটি হলো এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু -1, বা এখান থেকে ওয়াই এর মানটা বের করবা। এগুলো আমরা করছি। তারপর লিখবা যেহেতু কোনটা কোনটা আছে কোনটা কোনটা নাই, ডোমেন এবং রেঞ্জ বের করবা। যদি পারো ভালো, না পারলে তো আমি পড়বই। পারবা? কারণ আমার একটা দীর্ঘ বিশ্বাস। ঢাকা বোর্ড 2017। ঢাকা বোর্ড 2017-তে আসছে এফ এক্স ইকুয়াল টু একটা ফাংশন দিছে, এ ইকুয়াল টু দিছে এক্স বিলংস টু এন, এক্স বিজোড় সংখ্যা এবং এক্স এর মান 6 থেকে ছোট, এক্স বিলংস টু এন এক্স কমা 21 এর গুণনীয়ক এবং এক্স বিলংস টু এন এক্স 7 এর গুণিতক, যেখানে এক্স 35 থেকে ছোট। f-1 নির্ণয় করতে বলছে। পারবা? দেখাও যে এর উপাদান সংখ্যা এন হলে পি এর উপাদান সংখ্যা, এটাও পারবা। দেখাও যে এটাও পারবা। আমার মনে হয় ঢাকা বোর্ড 2017-তে কোনো সমস্যা থাকার কথা না। তারপরে যাবার রাজশাহী বোর্ড 2017। রাজশাহী বোর্ড 2017-তে যাবা। রাজশাহী বোর্ড 2017 যেটা বলছে ইউ ইকুয়াল টু এত, এ ইকুয়াল টু এত দেওয়া আছে, বি ইকুয়াল টু এত আছে, সি ইকুয়াল টু এত। আমার মনে হয় না এখানে কোনো সমস্যা থাকে। তোমরা এই 3টা করবা, এই 3টা করে আমাকে পাঠাবা। যদি কোনো সমস্যা থাকে লিখে দিলে আমি ওটা সলভ করে দিব। গণিত তোমরা এই 3টা তাহলে করবা। হ্যাঁ, আমাদের মেন টার্গেট হচ্ছে আমরা প্রত্যেকটা অধ্যায় থেকে হয়তো 6-7টা করে ম্যাথ করে সৃজনশীল এখন করতে থাকবো আস্তে আস্তে। এখন বই শেষে আমরা সৃজনশীল যত করতে পারি। এখানে আমরা এখন যাব পদার্থতে আমাদের 9 নম্বরে যেটা বলছে, এখানে একটা চিত্র দেওয়া আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। উদ্দীপকের সংযোগ কিভাবে পুনর্বিন্যাস করলে তড়িৎ প্রবাহ এত অ্যাম্পিয়ার পাওয়া যাবে। এখন আমি প্রথমেই বলছি যে এত অ্যাম্পিয়ার যদি দেওয়া থাকে তাহলে একটু ভেজাল দেওয়া আছে। যদি রোধ দেওয়া থাকতো, একবারে ওম দেওয়া থাকতো, তাহলে আমাদের একবারে ভালো হতো, তাহলে আর কোনো কিছু বের করা লাগতো না। যেহেতু এখানে রোধটা দেয় না, অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম রোধটা বের করতে হবে। তাহলে এখানে বিটা দেওয়া আছে, তাহলে আমরা প্রথমে 9-এর গুণাঙ্ক যদি আমার বের করতে হয় তাহলে আমার ওমটা আগে জানতে হবে। আর পুনর্বিন্যাস করতে হলে তোমার রোধটা অবশ্যই জানতে হবে। তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। এখানে দেখো ভি এর মান দেওয়া আছে, আই এর মান দেওয়া আছে। তাহলে এখান থেকে তুমি কি বের করবে? রোধটা বের করবে। রোধ বের করবে যখন, তখন দেখো রোধ আমরা পাবো হচ্ছে এত। এখন তোমার আগে এই চিত্র থেকে চিন্তা করতে হবে যে এই রোধটা কীভাবে সাজাইলে আমি কত পেতে পারি? 16 পেতে পারি। এখন 16, এইখানে সর্বোচ্চ মান ছিল 12, তাহলে 12 তুমি সমান্তরালে নিয়ে যাবে, আর বাকিগুলো শ্রেণীতে নাও। তাহলে 12, 5-এর জায়গায় 12 আনো, আর 12-র জায়গায় 5 নিয়ে যাও। 12-র জায়গায় 5 আর 5-এর জায়গায় 12।
নাও দেখবা যে তুমি 16.এত অ্যাম্পিয়ার, এটা তোমার মুখে আগে করে নিতে হবে, রাফে আগে করে নিয়ে দেখতে হবে 16.এত অ্যাম্পিয়ার আসছে কিনা, আসলে দেন তারপরে তুমি শুরু করবা। যদি দেখো যে হ্যাঁ 16.95 আমরা পেয়ে গেছি, তাহলে লিখবা যে আমরা বর্তনীকে নিম্নরূপে নিচের চিত্রের মতো পুনর্বিন্যস্ত করলে, নিচের চিত্রের মতো পুনর্বিন্যস্ত করলে তড়িৎ প্রবাহ এত অ্যাম্পিয়ার পাবো, নিচের চিত্রে দেখানো হলো। তারপর চিত্রটা আঁকবা, তারপর কোনটা কোনটা শ্রেণীতে ওটা ওটা পারবা। আমি এটা অনেক ভালোভাবে বুঝাইছি, আর আগেও বুঝাইছি, আজকেও বললাম যে প্রথমে অ্যাম্পিয়ার থাকলে ওমে যাবা, প্রথমে অ্যাম্পিয়ার থাকলে ওমে যাবা, ওম থেকে দেখবা যে কত ওম আমরা পেলাম, অর্থাৎ কত ওম। ওম পাওয়ার পরে তোমার কাজ হচ্ছে, তুমি ওম পাওয়ার পরে কাজ হচ্ছে তুমি চিত্রতে যাবা, চিত্রতে যাওয়ার পর তোমাকে আগে চিন্তা করতে হবে আমার যে রোধগুলো দেয়া আছে এই রোধগুলো আমি কিভাবে নিলে আমি যে রোধটা পেলাম ওটা আসবে, এটা ই করে তারপর চিত্র আঁকতে হবে, তারপর বের করে তোমার দেখাইতে হবে। 10 নাম্বার, রোধগুলো সংযোগ পুনর্বিন্যস্ত করে বর্তনীর দ্বিগুণ তড়িৎ প্রবাহ পাওয়া সম্ভব কিনা। এখন এখানে তড়িৎ প্রবাহ কত ছিল, 10 অ্যাম্পিয়ার ছিল, তাহলে দেওয়া আছে তড়িৎ প্রবাহ I = 10 অ্যাম্পিয়ার দেওয়া আছে, তাহলে তড়িৎ প্রবাহ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ হবে, তড়িৎ প্রবাহ দ্বিগুণ হলে তড়িৎ প্রবাহ হবে, I1 = 10 গুণ 2 অ্যাম্পিয়ার কত 20 অ্যাম্পিয়ার। তাহলে 20 অ্যাম্পিয়ারের জন্য তোমার এখানে আমি প্রথমে বলছি পুনর্বিন্যস্ত বললে তোমার ওম বের করতে হবে, তাহলে ওম যদি অর্থাৎ রোধ বের করতে হবে, রোধ যদি বের করতে হয়, রোধটা যদি বের করতে হয় তাহলে আমরা সূত্র জানি V = কত, V = IR, V = কত IR। কিন্তু এইখানে এরকম একটা সূত্র বলছি যে V = IR হবে, কিন্তু এখানে যেহেতু অভ্যন্তরীণ রোধটা দেয়া আছে তাহলে এই আর এর সাথে কি হবে, একটা আর যুক্ত হবে, V = I × RI। এখন এইখানে IR V = I, এখন এখানে ভিটা আসবে না, আসবে ই নিব, আমরা তড়িৎ চালক শক্তি নিব, বা এখান থেকে আমরা আরটা বের করবো, তাহলে R + R = E/I, বা R = E/I - R। অভ্যন্তরীণ এটা আমরা গণমতে প্রাপ্ত ই = এত, যেটা পাইছি ওটা লিখবা, আর অভ্যন্তরীণ রোধ R = দেয়া আছে, দিয়ে আমরা এখান থেকে আটটা বের করবো, আটটা যেটা পাবো ওটা পাওয়ার পরে তোমার এই চিত্র নিয়ে চিন্তা করতে হবে, আর আমি যেটা পাবো সেটা পাবো হচ্ছে আর পাবো হচ্ছে 2 ওম। যেহেতু 2 ওম আমি পেলাম, তাহলে আমার চিত্রটা দেয়া, যেটা দেয়া আছে চিত্রতে রোধগুলো আছে হচ্ছে 5 আছে, 5 আছে, 1 আছে, তাহলে আমরা 5 আর 5 1 আছে, তাহলে 5 5 থেকে ছোটো করতে হবে, ছোটো করতে হলে আমাদের সমান্তরালে নিতে হবে, সমান্তরালে নিয়ে আমরা যদি অর্থাৎ 1/5 + 1/5, তাহলে 5, তাহলে 1 + 1 = কত 2/5, এটার সাথে যদি একটা ওম আছে কত 10 ওম আছে, ওটাও যদি সমান্তরালে নিই 1/10, তাহলে এখানে 4, হ্যাঁ সমান্তরালে নিলে আমাদের যে রোধটা হবে সেটা 2 হবে, তার মানে তোমার এই বর্তনীটা প্রথমে একবার বর্তনীর রোধগুলো পুনর্বিন্যাস করলে চিত্রটি হবে, চিত্রটা আঁকবা, সবগুলো সমান্তরালে নিবা, তাহলে এই রোধটা আমরা পেয়ে যাব, তারপরে তুমি দেন ক্যালকুলেশন করবা, পরেরটা পারবা। এরপরে বলছে উদ্দীপকের বর্তনীতে দৈনিক 6 ঘন্টা করে চালু রাখলে প্রতি ইউনিটে 5 টাকা, 1 মাসে কত বিদ্যুৎ। তাহলে এখানে W = কত, W = আমরা জানি যেহেতু এখানে V²R T, অর্থাৎ V²T/R, সূত্র কত V², W = V²T/R, এখানে W যেটা এটা হচ্ছে কিলোওয়াট/আওয়ার, কিলোওয়াট আওয়ার বেরোবে, কিলোওয়াটে যেটা বেরোবে এটা
এই কিলোওয়াটটা তো আমরা পেয়ে যাবো, ওটা ভি স্কোয়ার টি বাই আর দিলে, অতএব মোট খরচটা বের করে ফেলবো, 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে যেটা খরচ হবে ওটা বেরোবে বিদ্যুতেরটা, এটা আমরা পারবো। তারপরে 12 নাম্বার, বর্তনী প্রতিটি রোধের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের মান একই হবে কি না নির্ণয় করতে বসে। বর্তনীর প্রতিটি রোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান একই হবে কি না এটা নির্ণয় যদি করতে বলে, তাহলে আমাদের প্রথম যেটা করতে হবে বর্তনীর মূল প্রবাহটা আগে বের করতে হবে। আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, তাহলে এখান থেকে আমরা আইটা পেয়ে যাব। আইটা হচ্ছে বর্তনী কত, আমরা যে আইটা পাবো ওটা তো পেলাম। পাওয়ার পরে এরপর হচ্ছে এখানে রোধ আছে 3টা, R1 R2 R3, তাহলে R1 R2 এর সমান্তরাল আছে, তাহলে এত সমান্তরালে যদি থাকে তাহলে এখান থেকে আমরা R1 এবং R2 খেয়াল করে একটু বুঝাই দিই, নাহলে পারবা না। এখানে R1 এবং R2 ধরে নিলাম আমি, আর এখানে R3। R1 এর মান কত আছে, মানগুলো আমরা লিখতে পারি 20, সবগুলাই 20 আছে, 20। তাহলে এইটা আর এটা আছে সমান্তরাল আছে, এটা দুইজন সমান্তরাল যুক্ত থাকে, এদের তুল্য রোধ আরপিটা আমরা পাবো। আরপিটা পাবো, আরপি ইকুয়াল টু কত, আরপি ইকুয়াল টু যে মানটা পাইছি সেটা গ নাম্বারে পাইছি 10 ওহম। 10 ওহম পেলাম। আরপি 10 ওহম পেলে আমরা তড়িৎ প্রবাহ একই হবে কি না এটা বের করতে হবে। তাহলে আমরা জানি আরপি তো পেয়ে গেলাম, আমরা জানি ভি ইকুয়াল টু আইআর, তাহলে আইটা আমার বের করতে হবে, তাহলে ভি বাই আরপি। তাহলে এখানে ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে জানি না, খেয়াল করো। তাহলে আমরা এখানে প্রথমে আমরা যেহেতু তড়িৎ প্রবাহ বের করবো, R1 এর মধ্য দিয়ে R1 R2 একই হবে, R1 এবং R2 এর ক্ষেত্রে, আচ্ছা R1 এর ক্ষেত্রে লিখি, আমি অঙ্কটা করেই দিই, এই সমান্তরাল রোধ পর্যন্ত পারবে। তারপরে R1 এর ক্ষেত্রে আমরা যখন তড়িৎ প্রবাহ বের করব তখন ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই যখন বের করব তখন ভি বাই আর পি, যেহেতু সমান্তরাল আছে R1, তাহলে এইখানে ভিপির মান তো আমরা জানি না, তাহলে ভিটা আগে বের করতে হবে, V1, তাহলে ভি ইকুয়াল টু আই আর, তাহলে ভি ইকুয়াল টু আই আর পি, ভি ইকুয়াল টু আই আর পি। বর্তনীর তড়িৎ প্রবাহ মূল প্রবাহ ঠিক থাকবে এবং আরপিটা আমরা নিব, নেওয়ার পরে এখানে যে মূল প্রবাহ আছে তার জন্য বিভবটা কত হয়েছে ওটা বের করব, ওটা এনে এখানে বসাই দিব, তাহলে যেটা পাবো ওটা হচ্ছে এটা তড়িৎ পাবো। তারপর R2 এর ক্ষেত্রে আমরা যখন তড়িৎ বের করবো আই ইকুয়াল টু কত, ভি বাই আর পি। R2 দিলাম, তাহলে V2 আগেটা বের করতে হবে, তাহলে V2 ইকুয়াল টু কত, V2 ইকুয়াল টু আই আর পি, তাহলে ভি মূল প্রবাহ নিতে হবে, এটা একই। তারপরে হচ্ছে R3 এর ক্ষেত্রেও আই ইকুয়াল টু V2 বাই আর পি। তারপর আমরা এখান থেকে V2টা বের করবো, V3টাকে বের করে নিব, তারপর এটা করবো, তারপর আমরা বলে দিই তারপর তিনটা সমান কিনা। তাহলে তোমরা করবা হচ্ছে 9, 10, 11, 12, 13 নাম্বার পর্যন্ত পারবা, 9 থেকে 13 করবা। যদি কোনো সমস্যা কারো থাকে আমাকে বললে ওটা আমি সলভ করব, যদি কোনো সমস্যা থাকে আমাকে বলবা, আমি ওটা সলভ করব। আর যাদের হায়ার ম্যাথটা আছে আমি বারবার হায়ার ম্যাথের একটা ভিডিও ছাড়া আছে, দেখবা লেখা আছে একদম হায়ার ম্যাথ উল্লেখ করে, ওইখানে আংশিক ভগ্নাংশের যতগুলা ছিল আমি সবগুলা করে দিছি। আমি আজকে আবার ক্লাসে অন্যগুলা টানবো, যদি সমস্যা না থাকে সন্ধ্যার পর পর্যন্ত আমি সময় দিব, কারণ হায়ার ম্যাথের ক্লাসটা পুরো আলাদা হবে, হায়ার ম্যাথটা আলাদা না হলে তোমরা পারবে না, হায়ার ম্যাথটা চর্চা না করলে সম্ভব না।
আমরা অগ্র মস্তিষ্ক পড়ছিলাম, মধ্য মস্তিষ্ক। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে পশ্চাৎ মস্তিষ্ক। পশ্চাৎ মস্তিষ্কর যত পর্যন্ত আছে পুরাটা একদম টুটস্থ থাকবে। পশ্চাৎ মস্তিষ্ক থেকে একটা প্রশ্ন আসবে, পশ্চাৎ মস্তিষ্ক এবং নিউরনের গঠন, এই দুইটা প্রশ্ন পড়বা এবং লিখে আমাকে সেন্ড করবা। পশ্চাৎ মস্তিষ্ক এবং নিউরন কি, নিউরনের গঠন, নিউরন বা স্নায়ুকলা, স্নায়ু টিস্যু বা স্নায়ুকলা এবং নিউরনের গঠনটা পুরাটা চিত্রসহ পড়বা এবং এইচডাব্লিউ করবা। আমরা যে পর্যন্ত পড়ছিলাম সেটা হচ্ছে অক্সিজেনের পড়ছিলাম হচ্ছে তো এ স্নায়ু গঠন করে। বইতে আঁকানো আছে, দেখো তো কত নিউরন সম্পূর্ণটা পড়ছিলাম না আঁকাই দিছিলাম। তাহলে জীববিজ্ঞানের দুইটা প্রশ্ন পড়বা। এরপরে চলে যাবা কেমিস্ট্রিতে 245 পৃষ্ঠে যাবা। 245-এ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর নিষ্কাশন, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কপার ধাতুর নিষ্কাশন। বিজারণ প্রক্রিয়া প্রাপ্ত কপার ধাতু 98 বিশুদ্ধ, একে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে প্রয়োগ করে এত % বিশুদ্ধ কপার ধাতু তৈরি করা। এক্ষেত্রে কপার সালফেটের জলীয় দ্রবণে একটি পাত্রে নেওয়া হয়। এই পাত্রে যে ধাতব দণ্ডে বিশুদ্ধ করতে হবে সেই অবিশুদ্ধ কপার দণ্ডকে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করতে হবে। এটি অ্যানোড হিসেবে কাজ করে। একটিকে বিশুদ্ধ কপার দণ্ডকে ওই ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত করা হয়, এটি ক্যাথোড হিসেবে কাজ করে। একদম এই লাস্ট পর্যন্ত কপার ধাতু নিষ্কাশনের এই প্রশ্নটা পড়বা। এই শখটা আমি টুটস্থ করেছিলাম, শখটা পুরো লিখবা, লিখে আমাকে পাঠাবা। এগুলো পড়ে তারপর আমাকে পাঠাবা। আর ম্যাথের যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে বলবা, আমি ওটা সলভ করে পরে আবার বুঝাই দিব। বাই। এই পর্যন্ত। আর সমাজটা আমি এখানে ঢুকাবো, এখনও আমার কাছে বই পাইনি আমি। হায়ার ম্যাথটা ক্লাসটা আলাদা হবে। হায়ার ম্যাথের আংশিক ভগ্নাংশ একটা ভিডিও ছাড়া আছে, তোমরা ওটা দেখবা। কাজ যতগুলো ছিল কালকে আমি অনুশীলনীতে চলে যাব, অনুগুলা করাবো, 2